আমি যখন কারদাবি পড়ি লিটারেলি কারদাবি আমাকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা। মানে কারদাবির চিন্তাধারা আমি প্রভাবিত। আগে যখন কারজাবি পড়েছি খুবই সীমিত পরিসরে হয়তো পড়েছি, কিন্তু কারজাবির চিন্তার ডাইমেনশন যখন আমি ধরতে পেরেছি, মানে কারজাবি যেই ধরনের চিন্তা প্রস্তাবনা করেন তার চিন্তার মূল কথা তো ওয়াসাতিয়া, মানে ইসলামের যে মধ্যমপন্থী প্রত্যেক জায়গায়। ফলে এই চিন্তা মানে এই চিন্তা আমাকে মানে প্রলুব্ধ করে, আকর্ষণ করে। সেই জায়গা থেকে কারজাবি আমি গভীরভাবে পড়াশোনা শুরু করি আর কি। কারজাবির তখন নানা ধরনের বই আমি পড়াশোনা শুরু করি। সেই জায়গা থেকে কারজাবিকে নিয়ে আমার কাজ শুরু এবং কারজাবিকে নিয়ে পড়াশোনা শুরু। কারদাবির যে বইয়ের নাম বললাম যে ইসলাম ও গণতন্ত্র, এই বেসিক্যালি কারদাবির অনেকগুলো সমালোচনাও আমরা বিভিন্ন সময় দেখি। তার মধ্যে আমরা দেখি যে তাকে বিভিন্ন সময় খুব বেশি মডারেট হিসেবে তুলে ধরা হয়, যে মডারেট আলেম। তারপরে আসলে তো উনি ওয়াসাতিয়ার কথা বলেছেন, তো ওই অর্থে বলে না, নেগেটিভ অর্থে মডারেট হিসেবে তুলে ধরা হয়। তাকে মানে গান বাদ্যর ক্ষেত্রে ওনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। তারপর হচ্ছে গণতন্ত্র বিষয়ে ওনার যেই বক্তব্য, এটা নিয়েও বিভিন্ন ধরনের সমালোচনা হয়। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? প্রথমত ধরেন কারজাবি হচ্ছে মানে একজন মুজতাহিদ ছিলেন। মুজতাহিদের ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু তার ওই পরিমাণে সাহসিকতা ছিল যে ধরেন মানে আমি যেই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাই, এই আমার যে সমস্যা, এই সমস্যাগুলোকে ডিল করার মতো একজন আলেম থাকাটা গুরুত্বপূর্ণ। কারজাবি সেই সাহসিকতা দেখিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে অনেক কিছু নিয়ে তিনি কাজ করতে পারতেন, কিন্তু তিনি কাজ করেছেন আমাদের যুগের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। মানে জানতেন যে এগুলোই নিয়ে এটাই তো আমার সমস্যা, এই সমস্যাকে তিনি অ্যাড্রেস করেছেন। এই সমস্যার জায়গা থেকে তার কোনো পজিশন হয়তো অনেকের পছন্দ, এটা স্বাভাবিক, এটা ইলমি ডিসকাশন, এটা খুবই স্বাভাবিক প্রবণতা। আমরা দেখেছি কারদাবি তার প্রত্যেক জায়গায়, কারদাবি যখন আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম লিখেন, তার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, এইটার তিনি হচ্ছে তাখরিজ করিয়েছেন নাসিরুদ্দিন আলবানির মাধ্যমে। আবার এর বিপরীতে তিনি আবুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে হাদিসের, তার জুনিয়র ছিলেন, কিন্তু তিনি আবুল ফাত্তাহ আবু গুদ্দার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন। মানে এই যে নানা ধরনের সোসাইটির মধ্যে নানা ধরনের চিন্তার মানুষকে একসাথে নিয়ে কাজ করার প্রবণতা, এবং এই জায়গা থেকেই তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স পরে গঠন করেছিলেন। ফলে কারজাবি সবসময় উম্মা চেতনাকে ধারণ করতেন, এবং তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন যে আমাদের উম্মার যে সমস্যা, যে সমস্যার মধ্য দিয়ে উম্মা মানে যাপন করছে, সেটাকে অ্যাড্রেস করা। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে উনি খুবই সবসময় ফিলিস্তিন ইস্যুতে তো ইউসুফ আল কারদাবি তার ছোটোবেলা থেকে, যখন মানে একবারে অ্যাক্টিভিজমের জায়গা থেকে শুরু করে, তিনি তার স্মৃতিতেও লিখেছেন, স্মৃতিকথায় তিনি বহু মিছিল করছেন, বহু মানে ফিলিস্তিন নিয়ে। সেই মিছিল মিটিং থেকে শুরু করে ফিলিস্তিনের পক্ষে ইন্টেলেকচুয়ালি ভূমিকা রাখা। এবং আমি মনে করি কারজাবি যে শুধুমাত্র মানে বৈশ্বিক চিন্তক হিসেবে জরুরি এই জন্য না, বরং মুসলিম বিশ্বের যতগুলা ঘটনা আছে শুধুমাত্র চিন্তার মধ্য দিয়ে কারজাবি তার সাথে জড়িত না। আপনি জানেন কারজাবি কাশ্মীর নিয়েও লিখেছেন, কারজাবি কাশ্মীর নিয়েও বলেছেন। মানে বাংলাদেশের যে আমরা জানি যে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে হাসিনা, কারজাবি সেটাকে অ্যাড্রেস করেছেন। কারজাবি পাকিস্তান আন্দোলনকে অ্যাড্রেস করেছেন। কারজাবি শুধুমাত্র চিন্তার দিক থেকে মানে বৈশ্বিক আলেম না, বরং তিনি প্রত্যেকটা ঘটনা প্রবাহের সাথে যেভাবে জড়িত ছিলেন সেভাবেও তিনি বৈশ্বিক আলেম। ফলে সেই জায়গা থেকে মিউজিকের ব্যাপারে তিনি যে ওপিনিয়ন দিয়েছেন, এই ওপিনিয়ন তো শুধু তিনি দেন নাই, তার বর্তমান সময়ে হাতেমা লাউনি দিয়েছেন, এর আগে ইমাম গাজালি দিয়েছেন, অনেকেই দিয়েছেন। তার ওপিনিয়নের সাথে কেউ ডিসএগ্রি করতেই পারে, এটা স্বাভাবিক ইসলাম ইলমি ডিসকাশনে। কিন্তু আমরা দেখি যে মাঝে মাঝে কারজাবিকে কিছু ধরনের লোক, যার কোনো ধরনের ইলমি ট্রেডিশন নাই, সে কারজাবিকে নাকচ করে দেয়। আমি দেখেছি যে কারজাবির ইন্তেকালের পরে কোন দেশের আমি ভুলে গেছি, সে ফতুয়া দিচ্ছে কেউ যদি কারজাবিকে কাফের মনে না করে সে কাফের, তাকে যে কাফের মনে না করবে সেও কাফের। মানে কোনো ধরনের ইলমি ওরিয়েন্টেশন ছাড়া, যার কোনো ধরনের ট্রেডিশনাল পড়াশোনা নাই, সে এসে কারজাবিকে কাফের বলছে। তাহলে এটা তো হচ্ছে প্রথমত তাকফির প্রবণতা, এটা খুবই মানে খারাপ প্রবণতা, যেটা মুসলিম উম্মাকে অপর করে দেখার যে প্রবণতা, এবং এই প্রবণতার মধ্য দিয়ে মানে নানা ধরনের সমস্যা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। ফলে কারজাবি তার জায়গা থেকে ইসলামপন্থীদের সমস্যা, মুসলমানদের যে সমস্যা, চলমান সমস্যা, সেটাকে অ্যাড্রেস করেছেন। সেই জায়গায় সমালোচনা থাকতেই পারে, ডিসএগ্রি করতেই পারে, এবং আলেমদের কাজ হচ্ছে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। আর গণতন্ত্র ইস্যুতে যেটা আমার রিসেন্টলি যে বইটি, এটি বেসিক্যালি 2টা আর্টিকেলের সংকলন। একটি হচ্ছে প্রফেসর খুরশিদ আহমেদের, আর একটি যিনি পাকিস্তানের সিনেটর ছিলেন, পাকিস্তান জামাত ইসলামের নায়েবে আমিরও ছিলেন। আরেক হচ্ছে ইউসুফ আল কারদাবির একটি ফতুয়া। ইউসুফ আল কারদাবির 4 খণ্ডে ফতুয়া সংকলন আছে, ফতুয়া মুআসারা নামে, যে জায়গায় তিনি হচ্ছে নানা ধরনের
বিষয় নিয়ে হচ্ছে ফতুয়া দিয়েছেন, সেটার সংকলন। সেই জায়গায় আমরা একটা কাজ করছি বর্তমানে। ইউসুফ আল কারদাবির 4 খণ্ডের ফতুয়া থেকে নির্বাচিত 20টা ফতুয়া, যেগুলো পলিটিক্যাল ফতুয়া এবং রাষ্ট্র রাজনীতি সংশ্লিষ্ট ইউসুফ আল কারদাবির যে ফতুয়াগুলো, সেটা আমরা সংকলনের কাজ করছি। বেশ কিছু অনুবাদ করে ফেলেছি, সম্পাদনার বাকি আছে। এইটার একটা ফতুয়া হচ্ছে এই ডেমোক্রেসি ইস্যুতে ইউসুফ আল কারদাবি কীভাবে ব্যাখ্যা করেন। দেখেন, সহজভাবে যদি আমি বলি, খুব ডিপ ডিসকাশনে না যাই, ইসলামপন্থীরা তো গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত। ইসলামপন্থীরা কোন সেন্সে গণতান্ত্রিক রাজনীতি করছে, সহজ ভাষায় বললে, এবং প্রফেসর খুরশিদ আহমেদ সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন। গণতন্ত্রের তো নানা ধরনের ডাইমেনশন আছে, 2টা মৌলিক ডাইমেনশন। একটা হচ্ছে তার যে ফিলোসফিক্যাল জায়গা, যে জায়গায় সে হচ্ছে পপুলার সভরেন্টির কথা বলে। ইসলাম তো সেই জায়গায় এগ্রি করে না, ইসলামের আলাদা রাজনৈতিক প্রস্তাবনা আছে। তাহলে ইসলামপন্থীরা কী হিসেবে গণতন্ত্রকে এন্ডোর্স করে, গণতান্ত্রিক রাজনীতিতে শরিক হয়? ইসলামপন্থীরা মনে করে এটা হচ্ছে স্বৈরাচারকে রোখার, কারজাবি কথাগুলো বলছেন, স্বৈরাচারকে রোখার এবং মানুষের মত নেয়ার একটা টুল। এই জায়গা থেকে ইসলামপন্থীরা গণতান্ত্রিক রাজনীতি করছে, এবং গণতান্ত্রিক রাজনীতিতে উপমহাদেশে ইসলামপন্থীদের অবদান কম না। এবং সারা বিশ্বেই মূলধারার যারা ইসলামপন্থী আছেন, তারা গণতান্ত্রিক রাজনীতির সাথেও জড়িত। এবং ওমর সুলেমান লাস্কারও লিখেছেন, অনেকেই লিখেছেন এটা নিয়ে। সুতরাং মানে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত হওয়া, মানে এটাকে অনেকে দেখলাম। এবং এই যে তাকফিরি প্রবণতা, আমরা দেখি যে অনেকে, এমনও শুনেছি যে যারা সংসদে যায় তাদেরকে গণহারে কাফের বলতেছেন। তো এই প্রবণতা তো খুবই খারাপ প্রবণতা, কিন্তু মেইন স্ট্রিম ইসলামপন্থী প্রবণতা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, এবং তারা কিভাবে গণতান্ত্রিক রাজনীতি করছে এটাও পরিষ্কার। সুতরাং আমরা দেখতে পাই যে মানে আমার ভাষ্য আরেকজনের মুখে চাপিয়ে তাকে হচ্ছে হুকুম দেয়া, কাফের বলা, এই ধরনের প্রবণতা থেকে, তাকফিরি প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সামনের দিনে আপনার আসলে অনুবাদ বা অন্যান্য কাজ কি প্ল্যান আছে? খুব রিসেন্ট আপনি কী ধরনের বই বা কী অনুবাদ আসছে? খুব রিসেন্টলি এখন হচ্ছে কাজের মাত্রা একটু কমে গেছে। আগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত যে পরিমাণে কাজ করতে পারতাম, একাডেমিক চাপ বেড়েছে, তারপরে রাজনৈতিক সাংগঠনিক কাজ বেড়েছে, ফলে মানে লেখালেখির মাত্রাটা কিছুটা কমে গেছে। আগামী দিনে ওই যে আমি বললাম পলিটিক্যাল ফতুয়ার যে সংকলন, এটা নিয়ে কাজ করছি। আর হচ্ছে ইমাম হাসান আল বান্নার রাজনৈতিক চিন্তা নিয়ে ইউসুফ আল কারদাবির একটি বই আছে, সেটা অনুবাদ করছি। আরও কিছু টুকটাক কাজ আছে, বাট সামনে যেহেতু মানে একাডেমিক চাপ, মাস্টার্সের পরে কি করব সেটার উপর নির্ভর করছে আর কি। বাংলাদেশে যারা, বিশেষ করে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যারা আমরা 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি, মানে আমাদের কাজ হচ্ছে মানে এই জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখা, কারণ এইটা আমাদের এই প্রজন্মের ট্রেডমার্ক। সুতরাং এই জুলাই গণঅভ্যুত্থান বেঁচে থাকলে আমরা মনে করি যে আমাদের প্রজন্মের যে স্পিরিট, সেটা বেঁচে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান 1 বছর হয়েছে মাত্র, কিন্তু নানা পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই আন্দোলন বলা হচ্ছে, আর স্পিরিটকে মুছে দেওয়ার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেই পরিমাণ নাটক সিনেমা হওয়ার কথা ছিল হয় নাই, যেই পরিমাণে ডকুমেন্টারি হওয়ার কথা ছিল হয় নাই। ফলে আমাদের চোখের দৃশ্যপট থেকে আমরা দৃশ্যপট কীভাবে চিন্তা করি, মানে আপনি চোখ বন্ধ করলেও আপনি দেখতে পাবেন। আপনি যখন চোখ বন্ধ করেন 52 ভাষা আন্দোলন বললে আপনি দেখতে পান যে কী হয়। কিন্তু 24 গণঅভ্যুত্থানের মতো আমাদের এত গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেখানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, এই ইভেন্টকে হারিয়ে ফেলা হচ্ছে কিংবা হারিয়ে জিতে দেয়া হচ্ছে। এই প্রজন্মের হিসেবে আমি মনে করি আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তাই লালন করি না কেন, এই প্রজন্মের কাজ হইতেছে আগামী দিনের বাংলাদেশকে গড়ার জন্য জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখা। সুতরাং এইটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাজ করা উচিত।